আসসালামু আলাইকুম সবাইকে। প্যাশনেট ইংলিশের থেকে যারা সর্বোচ্চ রেজাল্ট এবারের এসএসসি 25-এর সেরা রেজাল্ট অর্জনকারী থেকে আমাদের আজকের আয়োজন ছিল হচ্ছে অ্যাচিভার্স স্টোরি। সো অ্যাচিভার্স স্টোরিতে আজকে আমাদের সাথে যে আছে, সো আমরা সরাসরি তার কাছে চলে যাই। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ফর্চুনেট টু হ্যাভ উইথ আস। সো আমাদের সাথে কে আছে, তোমার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান সিয়াম। আমি সিস্টার একাডেমিক স্কুল থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওকে, আচ্ছা। তো এবার তোমার বিভাগ এবং তোমার হচ্ছে স্কোর সহ তোমার একটু বলো তোমার বিভাগ স্কোর সহ। আচ্ছা, যদি বলতে চাই আমার বিভাগ ছিল বিজ্ঞান। আমি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি। আমার মোট নম্বর ছিল 1212, যদিও খুব বেশি নয়। চেষ্টা করেছি মোটামুটি করার, আর বাকিটুকু সৃষ্টিকর্তার উপরে যতটুকু পেয়েছি। আচ্ছা সিয়াম, সো আমরা তাহলে চলে যাই আমাদের এই আজকের আমাদের সাথে যে অ্যাচিভার যে আছে তার যে জার্নি ছিল এবং তার জার্নি সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। এখান থেকে আমাদের আগামী যারা এসএসসি দিবা, এসএসসি 26 বা এসএসসি 27 বা সবার জন্যই প্রযোজ্য, তাদের হয়তো একটু হেল্পফুল হবে। এখান থেকে কিছু তোমরা জানতে পারবা যে আমাদের যে এসএসসি-তে আমরা যে আমাদের টপ লেভেলের যে মার্কস, যেমন ওর ছিল 1212, তোমরা যে আরও বেশি মানে অর্জন করতে চাও, 1230-40 এরকম যে যত পারো, সো তোমাদের অবশ্যই একটু হেল্পফুল হবে, যেহেতু ও রিসেন্টলি এই জার্নিটা পার করে গেছে। সো অবশ্যই তোমাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে। ওকে, সো আমি তো ওই জার্নি তোমার সাথে জার্নি শুরু করার আগে সেটা বলছি যে আমরা দুইটা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে আমাদের এসএসসি পর্যন্ত আর এসএসসির পরে, যেহেতু আমাদের এই অ্যাচিভার দুইটা অ্যাচিভনেস আছে তার। সো ফার্স্ট আমরা এসএসসি দিয়ে স্টার্ট করি। সো এসএসসিতে আমি তোমার কাছে জানতে চাবো একদম যতটুকু সংক্ষেপে বলা যায়, হ্যাঁ, সিম্পলভাবে যতটুকু বলা যায়, সেটা হচ্ছে এসএসসির আমরা দু ভাগে ভাগ করতেছি। আমরা একটা জেনারেল সাবজেক্ট আর একটা হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্টগুলো, ঠিক আছে? তো জেনারেল সাবজেক্টের মধ্যে তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা, তিনটা তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, এবং পরীক্ষার আগ পর্যন্ত, টেস্টের পর পরীক্ষার আগ পর্যন্ত তুমি মেইন বই, তারপরে পাশাপাশি তুমি আর কিভাবে তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছো, বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর হচ্ছে তোমার হচ্ছে ইসলাম শিক্ষা, যেহেতু এই তিনটা হচ্ছে তোমার অনেকটা পড়া বেস। সো এটা তুমি কিভাবে তুমি স্ট্র্যাটেজিক নিয়েছো? আচ্ছা, যদি বলতে চাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমি প্রায় একই রকম স্ট্র্যাটেজি ফলো করেছি। নবম শ্রেণীর দিকে আমি শুধু বই পড়তাম এবং দশম শ্রেণীর প্রথম দিকে কি করতাম, পূর্ববর্তী যে এসএসসি 24 ব্যাচ রয়েছে ওনাদের পুরান টেস্ট পেপার গুলা সংগ্রহ করে ওইখানের এমসিকিউ গুলা কারেক্ট করার চেষ্টা করতাম। যদিও সবগুলো হতো না, নিরাশ হতাম না, পরে বই দেখে মিলে দেওয়ার চেষ্টা করতাম। মোটামুটি এইভাবে চলতো। পরে এসএসসি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি নতুন টেস্ট পেপার কিনি এবং সেগুলি সলভ করতে থাকি। আর বোর্ড বই মাস্ট, এটা খুব ভালো করে পড়তে হবে। ওকে, এটা খুব ভালোভাবে দক্ষতা ছিল বলেই আমি মোটামুটি টেস্ট পেপারগুলো সলভ করতে পেরেছি খুব অল্প সময়। আচ্ছা, তো আমরা গেলাম এদিকে। আমরা তো আমাদের আরেকটা জেনারেল সাবজেক্টের মধ্যে আছে ইংরেজি, যদিও আমাদের বাংলার সাথে আসলে সাথে মেলানো যাবে না। সো ইংরেজিতে একটু স্পেশালি তোমার জিজ্ঞাসা করবো যে ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড, এই দুইটা তুমি কিভাবে আসলে স্ট্র্যাটেজিক ভাবে তুমি পড়াশোনা করছো? ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে যদি বলি, ইংলিশ ফার্স্ট বোর্ড বই রিডিং পড়ছিলাম, খুব বেশি পড়ি নাই কিন্তু পড়ছিলাম মোটামুটি। তারপর ইংলিশ সেকেন্ড, গ্রামারগুলা রুলগুলা মনে রাখার চেষ্টা করতাম, যদিও সব মনে থাকতো না, মোটামুটি প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখার চেষ্টা করতাম। এভাবে চলতো মোটামুটি এসএসসির আগ পর্যন্ত চলছে। আর প্র্যাকটিস যত বেশি হবে ততই আরো বেশি ভালো হবে। বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হ্যাঁ, এই সিয়ামের এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখবা যে আমাদের এমসিকিউ বলো, সিকিউ বলো এবং ইংরেজি সেকেন্ড পেপার বা ফার্স্ট যেটাই বলো, তোমাদের কিন্তু ভাষা প্র্যাকটিস করতে হবে প্রচুর। তো এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে যাই, যেহেতু তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলা, তাই না? তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল অবশ্যই, এবং ম্যাথ আবার হায়ার ম্যাথ ছিল ফার্স্ট, তোমার জেনারেল ম্যাথের পাশাপাশি, এবং বায়োলজি ছিল। সো আমরা এই দিকে একটু স্পেশালি আসি। সো এই সায়েন্স যারা আছে তোমার, তো তুমিও ছিল এক সময়, তো সায়েন্সের তোমার ফ্রেন্ডরাও আছে, তাই না? তো ফ্রেন্ডের মধ্যে বা তুমিও জানো, তো আর আমিও যতটুকু আমার ইন্টারাকশন আছে স্টুডেন্টের সাথে, তো এদিকে একটু ভীতি কাজ করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাই না? একটু ভীতি কাজ করে। সো তো তুমি অনেকটা যতটুকু পারো অনেকটা ভালো রেজাল্ট করার চেষ্টা করছো তিনটা সাবজেক্টে, হ্যাঁ? তো তুমি বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই তিনটা বা চারটা সাবজেক্ট তুমি কিভাবে
একদম শুরু থেকে ক্লাস 9 থেকে একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি সিকিউ বলো বা এমসিকিউ বলো, তুমি কিভাবে স্ট্র্যাটেজিক ভাবে এটা তুমি কিভাবে পড়াশোনা করছো, বা তোমার কেমন পড়াশোনা, তুমি কোন ওয়েতে পড়াশোনা করছো আসলে? যদি সাবজেক্ট ওয়াইজ বলতে চাই, আমি শুরু করি বায়োলজি দিয়ে। বায়োলজি যেহেতু মুখস্থের বিষয়, মুখস্থ থাকতে চায় না, থাকেও না অনেক সময়, এজন্য বুঝে বললে জিনিসটা খুব ভালো মনে থাকে। আর সিকিউ ক্ষেত্রে সম্পূর্ণ হুবহু মুখস্থ না করে রিডিং করলে অনেক সময় সবকিছুই পারা যায়, পরীক্ষায় ভালো নম্বরও পাওয়া যায়। আর এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ সেই প্র্যাকটিসের কথাই বারবার বলতে হবে, কারণ প্র্যাকটিসই এখানে মুখ্য। আর পরে যদি আসি ম্যাথের বিষয়, ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এজন্য আমার ম্যাথের নাম্বার ছিল 100-100 ছিল প্রায় মোটামুটি। আর হায়ার ম্যাথ একই বিষয়, হায়ার ম্যাথও মোটামুটি প্র্যাকটিসের উপরেই থাকতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের অঙ্কগুলো নিজে অনুভব করে করে এরকমভাবে করার চেষ্টা করতাম যাতে অনেক বেশি দিন মনে থাকে। আর মোটামুটি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ করার চেষ্টা করছি যাতে মনে থাকে। আর রসায়ন সহজ লাগতো, এভাবেই করছি এসএসসির আগে পর্যন্ত। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেছে। আর তোমার এমসিকিউর জন্য তুমি কিভাবে করতে? এমসিকিউ শুধু প্র্যাকটিস করতাম, সব সাবজেক্টে মোটামুটি যখন সময় পাইতাম টেস্ট পেপারের ছোট যে পার্টটা থাকে ওইগুলো শুধু সলভ করতে থাকতাম সারাদিন। ওকে, সো এবার আমরা জানি যে ফিজিক্সে এমসিকিউ অনেক করে নিয়েছিল, তাই না সেম? সো অনেকেই ফেল গেছে। সেম ভাবে তোমার অন্যান্য তো এমসিকিউ একটু ছিল, এই জন্য আমি সবসময় বলি যে এমসিকিউতে একটু জোর দেওয়া। সো এমসিকিউর জন্য তুমি টেস্ট পেপারের পাশাপাশি মেইন বই তো খুব ভালোভাবে পড়ছে না? হ্যাঁ, মেইন বই অবশ্যই পড়তে হবে, মেইন বই পড়ার পরে পরে টেস্ট পেপার সলভ করতে হবে। সো আমাদের এমসিকিউ কিন্তু অনেক মার্কস আগে দেয়, হ্যাঁ তাই না? এমসিকিউ তো মার্কস আগে, তুমি যদি 90 প্লাস পাইতে চাও, যেহেতু ওর 90 আছে, তাই না? সো 97 আছে, 98 আছে, 100 আছে মনে হয় ম্যাথে। আচ্ছা, হ্যাঁ। তো তো তুমি যদি এইরকম লেভেলের মার্কস পাইতে চাও তাহলে কিন্তু এমসিকিউতে তোমার ভালো করতে হবে, তাই না? সো এমসিকিউ তোমার কিন্তু একটা দুইটা যাইতে পারে সর্বোচ্চ, বা একটা যাইতে পারে সর্বোচ্চ, তার বেশি কিন্তু যাওয়া যাবে না, তাই না? তো এইভাবে ও আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ গুলা করছে। সো আমরা ওর কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে অনেক প্র্যাকটিস করছে, সত্য কথা বলতে অনেক প্র্যাকটিস করছে। সেটা টেস্ট পেপার হোক, অবশ্যই টেস্ট পেপার, এবং সবগুলা করার চেষ্টা করছে ও, তাই না? সবগুলো তুমি করার চেষ্টা, সবগুলোর চেষ্টা, মানে পুরা টেস্ট পেপার পুরা ফার্স্ট টু লাস্ট, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, পুরাটাই ও করার চেষ্টা করছে, এমসিকিউ এবং সিকিউ দুটাতেই, তাই না? তো এইভাবে ও আসলে এসএসসির আগ পর্যন্ত গিয়েছে। এবার সিয়াম তোমার কাছে যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তো অনেকে জিজ্ঞেস করে কয় ঘন্টা পড়বো। আমি তোমার একটু প্রশ্ন এভাবে করি যে তুমি তো স্কুলে সময় দিছো, তাই না? তারপরে তুমি প্রাইভেটে টাইম দিছো, তো এর বাইরে স্কুল এবং প্রাইভেটের বাইরে তুমি বাসায় কি পরিমাণ টাইম দিছো, বা ধরো তুমি বাসায় তোমার পড়ার টাইম টেবিলটা কেমন ছিল আসলে? পড়ার সেরকম নির্দিষ্ট কোনো টাইম ছিল না, যখন সময় পেতাম তখন পড়ার চেষ্টা করতাম আর কি। ওরকম নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, রুটিন মানার চেষ্টা করতাম কিন্তু সবসময় সেটা ফলো করতে পারতাম না। আর রুটিন ফলো না করতে পারলে দেখা যায় পরের দিন ডিপ্রেসড হয়ে যেতাম, এই জন্য রুটিন ফলোই করতাম না। আচ্ছা, ও খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং একটা কথা বলছে, সেটা হচ্ছে আসলে ওর কোনো টাইম টেবিল ছিল না। তার মানে তো আমি ওর যতটুকু কাছে থেকে দেখছি সেটা হচ্ছে, ধরো আজকে কেমিস্ট্রি অধ্যায় শুরু করছে 1টা 2টা, এটা যে পর্যন্ত টাইম লাগে ওটা শেষ না করে হয়তো রাতে ঘুমাইতো না, তাই না? এরকম না? আচ্ছা, মোটামুটি এরকম করার চেষ্টা করে। ধরো ম্যাথ স্টার্ট করছে, তো করতে আসছে একটু রিল্যাক্স টাইম, আবার একটু ব্রেক, এভাবে করতে আসে। মানে মূল কথা ওর যে একটা টার্গেট থাকতো, টার্গেট নিয়ে করতাম। সো টার্গেটটাও শেষ করার চেষ্টা করতো। এখানে কত সময় ধরছে এটা আসলে ও ওভাবে দেখতো না আসলে সব। সো এই জন্যই আমি তোমাদের বলবো আসলে টাইমটা আসলে ওইভাবে আসলে গণনা করে আসলে পড়াশোনা করাটাই না করাটাই ভালো, কারণ এই সবসময় তোমার একটি টাইম তুমি মেনটেন করতে পারবা না, তাই না? টাইম মেনটেন তুমি করতে পারবে না। সো টাইমের বিষয়টা এইভাবে, তুমি যে সাবজেক্টই পড়ো ওটা তুমি ভালো করে করার শেষ করো আর কি, একদম ক্লিয়ারলি করার শেষ করো, এমসিকিউ হোক, সিকিউ হোক, যে কোনো একটা অধ্যায় হোক, তারপরে তুমি অন্যটাতে যাও। তো আসলে টাইম এখানে 1 ঘন্টা 2 ঘন্টাই মুখ্য বিষয় না, তুমি শেষ করো তোমার যতটুকু সময় লাগে। তো আমরা সিয়াম তোমার কাছ থেকে মোটামুটি সাবজেক্টিভ সম্পর্কে মানে ধারণা পাওয়ার চেষ্টা করছে, মানে যারা তোমরা পরীক্ষা দিবা সামনে একটা আইডিয়া পাইছো টোটাল। তো টাইম সম্পর্কে ওর কাছে ধারণা পাইলা যে পড়াশোনা টাইম টেবিলটা কেমন ছিল। তো এইবার আমরা যেহেতু টেস্টের পরের দিকে আসছি, তাই না? যেহেতু আর আরেকটা বলে রাখি, তুমি তো ক্লাস 9 থেকে এইভাবে মানে তোমার স্টার্ট ছিল, মানে ক্লাস 9 থেকে তুমি তো এইভাবে পড়াশোনা করে গেছো। 9 এর প্রথম দিকে একটু হয়তো ওরকম ভাবে ভালোভাবে হয়নি, ক্লাস 10 একবারে ভালোভাবে পড়ছি, 9 এ কন্টিনিউয়াসলি পড়ছি, বাট অত সিরিয়াসলি পড়িনি, মোটামুটি এভারেজে পড়ছি। আর ক্লাস 10 এ খুব ভালো করে পড়ছিলাম।
তার মানে ও 9-এ পড়াশোনা করছে কিন্তু ক্লাস 10-এ কিন্তু বাড়ায় দিছে, হয় 2 গুণ 3 গুণ ওরকম। এরকমই, তাই না? সো তোমরা ক্লাস 9-এ যারা আছো তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থাকো, এমন না যে একেবারে করতেছো না, এরকম কিন্তু হবে না। ও কিন্তু 9-এর বছর পড়াশোনা করছে, ঠিক আছে, এরকম না যে করে নাই তা না। মেন বইটা কমপ্লিট করার চেষ্টা করছি। এটা ভালো একটা কথা বলছো যে তুমি ক্লাস 9-এর বছরটা আগে তুমি বেসিক বইটাকে শেষ করো, তাই না? তারপরে তুমি আশাপাশি আস্তে আস্তে দেখো টেস্ট পেপারের দিকে যাও, কিন্তু ক্লাস 10-এর বছর কিন্তু তুমি ওইভাবে টাইম পাবা না, তখন কিন্তু তোমার টেস্ট পেপার দিকে সম্পূর্ণ শেষ করতে হবে এবং বইয়ের যত কিছু আছে লাইন টু লাইন। ওকে, এবার সিয়াম আমরা মোটামুটি তোমার টেস্টের পরের অবস্থা জানলাম, এইবার আসি তোমার মানে পরীক্ষা চলাকালীন সময়টা একটু দিকে আসি, কারণ এই টাইমে অনেকের প্রেশার থাকে, তাই না, মাথায় অনেক চাপ থাকে, প্রতিটা পরীক্ষা দেওয়া, পরীক্ষার আগের রাত। সো এইখানে তোমার যদি স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে যে পরীক্ষার মাঝখানে তো তুমি বন্ধ পাইছিলা কিছু, তাই না, কিছু বন্ধ ছিল। সো এই টাইমগুলাতে তুমি আসলে কিভাবে তুমি আসলে প্রিপারেশনটা নিতা? মানে ধরো কালকে পরীক্ষা আমার ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি, সো তুমি মাঝখানে বন্ধ পাইছো 1 দিন বা 2 দিন, তো ওই 1 দিন বা 2 দিন তুমি আসলে কিভাবে তুমি পুরা চ্যাপ্টার বা পুরা বইটা বা পুরা সিলেবাসটা তুমি আসলে কভার করার চেষ্টা করতে, আসলে কিভাবে? এটা যদি বলি পরীক্ষার আগে রাতে কখনোই সম্পূর্ণ বই পড়ে শেষ করা সম্ভব না, এটা কেউই পারবে না আসলে। কি করতাম, আগে বইগুলা হাইলাইটেড দিয়ে দাগে রাখার চেষ্টা করতাম, এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ মনে হতো ওগুলো দাগে রাখতাম, আর পরীক্ষার আগে রাতে শুধু গুরুত্বপূর্ণ যেগুলো বোঝা যায় ওগুলা দেখে যাইতাম, আর এমনি যেগুলা কঠিন মনে হতো ওগুলা শুধু খাতায় করে যেতাম। তাই দেখা যেত পরীক্ষা মোটামুটি কমন এসে পড়তো। আর যদি কমন না পড়তো নিজের তখন ওইটা দেওয়ার চেষ্টা করতাম। কখনো ভুল হইতো, সবগুলো তো আর ঠিক হয় না, ভুল হইতো মাঝে মাঝে। আরেকটা জিনিস আমি নোটিস করছি, হয়তো তোমার মনে আছে, আমি বলি, সেটা হচ্ছে তুমি হাইলাইটে দাগায় রাখতা, সব কিন্তু হাইলাইটে দাগায় রাখতা না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দাগে রাখার চেষ্টা করতাম শুধু। যেগুলো ইম্পর্টেন্ট। আরেকটা কি দাগায় রাখতে বলো তো, যেগুলো ভুলে যাওয়ার, যেগুলো ভুলে যেতে পারি। তো এটা আমার মনে আছে, ও কি করতো, যেটা ভুলে যাইতো না, মানে নেক্সট টাইম মানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই না, বা এর আগে একবার ও স্ট্রাগল করছে এই প্রশ্নটা দিয়ে এমসিকিউটা, ওগুলা দাগায় রাখতো। সো নেক্সট টাইম শুধু ওইগুলাই ভালোভাবে দেখতা, তাই না, ওইগুলাই তুমি ভালো, কারণ আবার পুনরায় ফিউচারেও কিন্তু ওইটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করতো, এই স্ট্র্যাটেজি খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি। আর বইও হাইলাইটেড করা থাকতো, দাগানো, ওগুলো দেখে যেতাম। ওকে, সো বইয়েরগুলো কিন্তু মাস্ট, ও শুরু থেকেই বলতেছে বই মাস্ট, বই ইজ এ মাস্ট, মেইন বই, তারপর তুমি যত যাই পড়ো বই ইজ এ মাস্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভাইটাল জিনিস। ওকে, তো এইবার তুমি পরীক্ষা তো মোটামুটি ভালোভাবে শেষ করছো এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ তোমার রেজাল্টটাও আল্লাহর মতে অনেক ভালো হয়েছে। তো তারপরে এরপরে যে জার্নি, তো আমরা এসএসসি পড়াশোনা বিষয়ে শেষ না, আমরা একটু শুনবো পরে, তারপরে আমাদের একটু শোনা আছে ওর কাছে। তারপরে আমরা একটু কলেজে, সো অলরেডি তোমরা অনেকেই কলেজে ভর্তি হয়ে গেছো, আবার কিছু কিছু আসছো ওয়েটিং এ আসছো বা সেকেন্ড মেরিট লিস্টে আসছো বা হয় নাও, তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো, তোমরা তোমাদের পছন্দের কলেজে ভর্তি হইতে পারো যেন। আর হচ্ছে তুমি আমাদের সিয়াম কিন্তু ওর কিন্তু কলেজ অলরেডি ভর্তি হয়ে গেছে, তো তুমি কোন কলেজে এবার অ্যাডমিটেড হইলা ফাইনালি? আমি এবার আলহামদুলিল্লাহ নটরডেম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, এর জন্য 3 মাস প্রিপারেশন নিয়েছিলাম মোটামুটি। ওকে, এইবার আসি আমরা তোমার কলেজের অ্যাডমিশনটা জন্য আমরা কিছু তোমার দেখি, কারণ তোমরা যারা এসএসসি দিবা তোমাদের কিন্তু একটা সময় আসবে, তাই না, তোমাদের একটা সময় আসবে, তোমাদের কিন্তু কলেজের জন্য তোমরা প্রিপেয়ার হইতে হবে। এবার তো তুমি পরীক্ষা শেষ করলা, এসএসসি পরীক্ষা শেষ করলা, তারপরে তুমি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হইলা, ভর্তি হইলা, একটা কোচিং হইলো, তারপরে তুমি এই সময়টা নটরডেম পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত, ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত, এবং তোমার এসএসসি ভর্তি মানে এসএসসি পরের থেকে তোমার নটরডেমের পরীক্ষার আগ, ভর্তি পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত তুমি আসলে কিভাবে পড়াশোনা করছো, বা তুমি যেহেতু এখানে আমাদের অ্যাডমিশন, সো অবশ্যই অ্যাডমিশন একরকম প্যাটার্ন এবং আমাদের এসএসসি পরীক্ষা একরকম প্যাটার্ন, বোর্ড পরীক্ষা একরকম প্যাটার্ন। সো তুমি এবং অ্যাডমিশনের জন্য এইটা তুমি ওভারঅল তোমার মতো করে মানে সহজ করে বলো যে তুমি কিভাবে তুমি এই জার্নিটা বা তোমার কিভাবে তুমি পড়াশোনা করছো, আসলে তোমার অ্যাডমিশনের জন্য নরমালি ফোকাস করছো, কলেজ অ্যাডমিশনের জন্য তুমি কিভাবে পড়াশোনা করছো? যদি অ্যাডমিশনের কথা বলতে যাই, একাডেমিকে আমার একাডেমিক প্রিপারেশন জানিয়েছিলাম, সেটা অনেকটা অ্যাডমিশন হেল্প করছে, কারণ আগে থেকে আমার বই পড়া ছিল, আর অ্যাডমিশনে মোটামুটি বই থেকে প্রশ্ন করে বই পড়া ছিল, আবার 2-3 বার রিভিশন দিয়েছিলাম, দেখে আমার আরো সুবিধা হয়েছিল। আর কোচিং থেকে কিছু সহায়ক বই দিয়েছিল, ওগুলা কয়েকবার ভালোভাবে পড়ছিলাম। মোটামুটি এজন্য পরীক্ষায় কমন আসে নাই, যদিও মোটামুটি আমি দিতে পারছি যা আসছিল।
আর চান্স হয়ে গেছে। আর যদি বলতে চাই পরীক্ষার পরে আমার সম্ভবত 13 তারিখে পরীক্ষা শেষ হয়েছিল। 13 তারিখ শেষ হওয়ার পর প্র্যাকটিক্যাল শেষ হয়েছিল কিছুদিন পর। ওই প্র্যাকটিক্যালের কিছুদিন আমি মোটামুটি দেখার চেষ্টা করতাম, বইগুলা দেখতাম। আর প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পর পুরোপুরি পড়ালেখা শুরু করছিলাম। যদিও সব সময় পড়ালেখা সমানভাবে যায়নি, কিছু সময় হয়তো দেখা গেছে পড়ালেখা করতে পারিনি, আবার কিছু সময় অনেক বেশি করছি, সমানভাবে যায়নি সব আর কি। ওকে ওকে, ঠিক আছে স্যার। সো এটা তুমি একটা কি পয়েন্ট বললা, সেটা আমি তোমাদের একটু বলি। সেটা হচ্ছে ওর কিন্তু ক্লাস 9-10 এর পড়া ছিল ভালো, মেইন বই পড়া ছিল, এই জন্য ওর কিন্তু কলেজে সুবিধা হয়েছে। এমন না, ঠিক আছে, ও এমন না যে তোমার এই পরীক্ষার পরে, এসএসসির পরীক্ষার পরে পড়াই প্লাস মানে একটা ভালো প্রতিষ্ঠানে ও কিন্তু চান্স পায় নাই। তার মানে কি ও হচ্ছে 9-10 ভালো করে পড়ে গেছে, এই জন্য ওর ধারণা ছিল, তাই না? তোমার ধারণা ছিল যে আসলে এইভাবে, আর পরীক্ষা তো অবশ্যই তোমার বই থেকেই হবে। সো হয়তো বা এখানে প্যাটার্নটা ভিন্ন ছিল, এবং ও যে তোমার একটা কোচিং এর সাথে সংযুক্ত ছিল, সেখানে নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা দিতে। আচ্ছা, এবার একটু বলো তো, নিয়মিত কোচিং এর ক্লাস পরীক্ষা সম্পর্কে একটু বলো, তোমার কেমন ওইখানে মানে তোমার পারফরমেন্সটা কেমন ছিল? পারফরমেন্স এভারেজ ছিল, খুব বেশি ভালো ছিল না, খুব বেশি খারাপ ছিল না, একবারে টপ করি না, আবার খুব বেশি খারাপও করি না। একে থেকে টাঙ্গাইলের মধ্যে 1 থেকে 10-এর ভিতরে থাকতাম সব সময় মোটামুটি। আর একটা পরীক্ষা হয়তো মিস গেছিল, ওটার জন্য একবারে সেন্ট্রাল পজিশন যেটা আছে ওটা প্রায় 2-300-র মতো বাইরে চলে গেছিল। আর আমার চেয়ে যারা এমনি ভালো পজিশনে ছিল ওরাও পায় নাই, ওদের প্রিপারেশন ভালো ছিল কিন্তু ওদের লাক ফেভার করে নাই হয়তো। তো আমরা দেখতে পেলাম সবসময় যে আমাদের টপে আমরা একটা ধারণা আছে যে আমাদের কোচিং এ বা কোনো অ্যাডমিশনের পড়বে যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডটাই সম্ভবত চান্স হয়, তাই না? এটা আবার সত্য হয়, অনেক সময় চান্স হবে, অনেক সময় হয় না। সো এখানে সিয়াম, তুমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলা, লাক ফেভার করা জরুরি। সো আমরা পড়াশোনা করি, ঠিক আছে, ভালো রেজাল্ট করি, সো আমাদের লাকটাও একটু প্রয়োজন। সো আলহামদুলিল্লাহ তোমার পরিশ্রম ছিল, আল্লাহর রহমত ছিল, ইনশাল্লাহ তোমার চলে আসছে। সো এই তো ওর কিন্তু একটা মোটামুটি পজিশন ধরে রাখতো। হ্যাঁ, আমাদের কোচিং তোমরা যারা ইনশাল্লাহ নটরডেম বা সেন্ট জোসেফ, যারা তোমরা যেখানে পরীক্ষা দিতে চাও, মানে এই লেভেলের কলেজে তোমরা ভর্তি মানে চাও, তোমাদের স্বপ্ন আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটু লাক ফেভার করতে হবে, এবং তোমরা কিন্তু অবশ্যই কোচিং মানে যেখানে তোমরা ভর্তি হও সেখানে কিন্তু তোমাদের একটা মোটামুটি একটা টপ পজিশন থাকা লাগবে। তা না থাকলে তাহলে তুমি কিন্তু বুঝে নিবা যে না, আমার আসলে পড়াশোনা তেমন একটা অবস্থা ভালো না। হ্যাঁ, তার মানে তোমার মোটামুটি পজিশন থাকতো, আর কিন্তু মোটামুটি মানে টপের দিকেই থাকতো। সো ওকে, তো তারপর তোমার পরীক্ষা হইলো, তারপর তুমি পরীক্ষা দিলে। আচ্ছা, তো আমরা একটু তোমার এই অ্যাডমিশনটা একটু বলি, দেখো তোমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। আচ্ছা, তোমার পরীক্ষাটা আসলে তোমার কিরকম পরীক্ষাটা হয়েছিল, মানে তোমার কাছে তুমি আসলে কি মানে খুবই ভালো পরীক্ষা দিছিলা, মানে তোমার কাছে কেমন লাগছিল পরীক্ষাটা দেওয়া, মানে তোমার আচ্ছা, তারপরে বলি তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমার কেমন কনফিডেন্স ছিল যে আমার আসবে কি আসবে না। আচ্ছা, এই জিনিসটা একটু। আচ্ছা, পরীক্ষা যেদিন দিছি ওই দিন ভাবছি পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু যতদিন সময় যেতেছিল ততই মনে হইতেছিল পরীক্ষা আরো খারাপ হয়েছে, ডিপ্রেসড হয়ে যেতেছিলাম। আর তার হয়তো পরের দিনই সেন্ট জোসেফের পরীক্ষা ছিল, সেন্ট জোসেফের পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ 2টাতেই আসছে। কিন্তু নটরডেমটা অত আশা করি নাই, কারণ ভাবছিলাম পরীক্ষাটা খারাপ হয়েছে, আর সেন্ট জোসেফের একটা কনফিডেন্ট ছিলাম যে ওটা আসবে অবশ্যই। ওকে, সো সেন্ট জোসেফ তো কবি তোমার আসছিল, আর নটরডেম আসছিল, ইনশাল্লাহ যাই হোক। সো ইনশাল্লাহ তুমি তো নটরডেমে কন্টিনিউ করতেছো, তাই না? ওকে 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 ওকে। সো আমরা মোটামুটি ওর জার্নি সম্পর্কে জানলাম, সেই আমরা ক্লাস 9 থেকে একদম আজ পর্যন্ত, মানে একদম ভর্তি সম্পন্ন পর্যন্ত। তো এখান থেকে আমরা কিছু জিনিস একটা আইডেন্টিফাই করতে পারলাম, সেটা হচ্ছে মোটামুটি ওর হচ্ছে ক্লাস 9, ক্লাস 10 এবং পরবর্তীতে ও কখনো পড়াশোনা কম বেশি করছে, ঠিক আছে, এমন না যে একেবারেই করে নাই, তাই না? এরকম করে নাই কিন্তু। আর দ্বিতীয়ত আমরা বুঝতে পারলাম, আর হচ্ছে আমি কিছু অ্যাড করবো শেষে, আর দ্বিতীয়ত বুঝতে পারলাম ওর মেইন বইটা ভালো করে পড়া ছিল। তৃতীয়ত প্র্যাকটিস করছেন অনেক, হ্যাঁ অনেক প্র্যাকটিস করছে, এমসিকিউ বলো সিকিউ বলো প্র্যাকটিস করছে, এবং প্র্যাকটিস গুলা করছে মূলত বিভিন্ন বোর্ডের প্রশ্ন প্রথমে। আচ্ছা, বোর্ডের প্রশ্ন তো প্রথমে করছো? বোর্ডের প্রশ্ন প্রথমে করছি, তারপর বিভিন্ন স্কুল কলেজ যেগুলো ভালো লাগছে ওগুলো করছি। প্রথমে বোর্ডের প্রশ্ন, তারপর তুমি স্কুলের দিকে যাও, বিভিন্ন স্কুলের দিকে যাও। যাই হোক, এইবার মোটামুটি আমরা এইভাবে ওর আসলে সাকসেসটা কিছু অ্যাচিভ করছে, সাকসেসটা ধরা দিচ্ছে ওর হাতে। সো আলহামদুলিল্লাহ। সো এইবার আমি তোমার কাছে যে প্রশ্নটা করবো সেটা, তো তোমার একটা এক্সপিরিয়েন্স হইলো, একদম সদ্য এক্সপিরিয়েন্স, তাই না? তুমি একদম রিসেন্টলি তুমি এই জার্নির মধ্যে দিয়ে গেলা, 9-10, তারপরে হচ্ছে তোমার এসএসসি, তারপরে তোমার হচ্ছে অ্যাডমিশন। এখন তোমার পরবর্তী ব্যাচে যারা আছে, কেউ এখন ক্লাস 9-এ আছে, কেউ এখন ক্লাস 10-এ আছে, কেউ আরো আমাদের ছোট ক্লাসে আছে। সো ওদের জন্য তুমি একটা মেসেজ দিবা, কিরকম মেসেজ?
ওরা যেন তোমার থেকে বেশি মার্কস পায়, বা তোমার কাছে কি মনে হয় যে আমি যে মার্কসটা পাইছি হয়তো এইটা করলে বা এইভাবে আরেকটু স্ট্র্যাটেজি করলে আরেকটু এইভাবে করলে আরো বেশি পাওয়া সম্ভব ছিল। তো তুমি এইটাকে সামনে রেখে তুমি একটু পরামর্শ দিবা বা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবা যে এইভাবে পড়া উচিত আমি আমার মতো। আর আর কি কি তুমি মনে করো যে আরো পড়লে আরো ভালো করা সম্ভব হইতো বা আরো ভালো করা সম্ভব, আর কি কি মনে হয় সেটা একটু বলো। আচ্ছা, যদি ভালোর তো কখনো শেষ হয় না, আরো ভালো করা যেত হয়তো আরো পরিশ্রম করলে। আর যারা ছোট ভাই বোনরা আছে ওরা যদি চেষ্টা করে হয়তো ওরা আরো ভালো করতে পারবে। চেষ্টাই আসলে মূল বিষয় এখানে। আমার ক্ষেত্রে আমার যা ছিল, আমার হাতের লেখা অত সুন্দর ছিল না, এই জন্য হয়তো আমার নাম্বারটা অনেক পিছিয়ে গিয়েছে। আর লেখাগুলো গোছানো ছিল না, ওদের লেখা যদি আরো গোছানো হয়, সুন্দর হয়, সেক্ষেত্রে ওরা এগিয়ে যেতে পারে। আর ওরা আমার চেয়ে আরো বেশি প্র্যাকটিস করতে পারে। তারপর ওরা নিজেরা যে পড়ার সময়টা সেটা বাড়িয়ে দিতে পারে, এক্ষেত্রে ওরা আরো ভালো করতে পারে। এভাবেই কন্টিনিউ করা উচিত আমার মনে হয়। আচ্ছা, ওকে, আমার এটা তোমার কাছে জানতে চাই, সেটা এখন তো বর্তমানে আসলে তথ্য প্রযুক্তির যুগ, আমাদের কাছে রিসোর্স সব অ্যাভেলেবল, তাই না? তো তুমিও হয়তো পড়াশোনার বিষয় স্টাডি ম্যাটেরিয়ালস এর অনেক রিসোর্স তুমি ইউজ করছো, তাই না, পড়াশোনার বিষয়ে কোনো প্রবলেম হয়ে গেলে। আচ্ছা, সো এখন তুমি তোমার তোমার থেকে তুমি একটু বলার চেষ্টা করবা, সেটা হচ্ছে এই রিসোর্সগুলো আমাদের আশেপাশে কোনো পড়াশোনার বিষয়, বিশেষ করে পড়াশোনার বিষয়, কিন্তু কোন কোন রিসোর্স কিভাবে ইউজ করা উচিত, বা তুমি কি কোনো রিসোর্স ইউজ করছো কিনা পড়াশোনার বিষয়, সেটা একটু তুমি কোনো কিছু বলবা এই বিষয়ে। আমি অনলাইনে মোটামুটি কোনো রিসোর্স অত ব্যবহার করি না, কিন্তু ফোন ব্যবহার করছি। ফোনে ইউটিউব দেখছি, ফেসবুকে চালাইছি। স্ক্রিন টাইম কম রাখার চেষ্টা করছি, যদি বেশি হয়ে যেত তখন খারাপ লাগতো। এই জন্য ফোনের ডিজিটাল ওয়েবলিং এ যে স্ক্রিন টাইম চালু করে রাখতাম, আর সেটা যত কম হতো সেটা আমার কাছে মানে ভালো লাগতো। কম রাখার চেষ্টা করতাম প্রতিদিন। ওকে, তার মানে পড়াশোনা ঠিক আছে এবং সীমিত পরিসরে, তাই না? সীমিত পরিসরে তুমি ফোন, যারা ফোন ইউজ করো খুবই মানে তোমাদের লিমিটে রাখা লাগবে অবশ্যই, তাই না? ওকে, লিমিটে রাখতে হবে, এটাই আসলে। আর এখন তোমরা অনেকেই একটা সিয়াম বিষয়, তুমি তো অফলাইনেই পড়ছো, অফলাইনে বলতে প্রাইভেট পড়ছো যেখানে, অফলাইনে, তাই না? বা কোনো স্কুলে তো অফলাইনে অবশ্যই, এবং কোচিং এ তো কোনো ভর্তি ছিল না। কোচিং, আচ্ছা 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 আচ্ছা, কোচিং এ করছো, ওকে ওকে, আচ্ছা। সো কোচিং এ অফলাইনে তো, তাই না? সো অফলাইনে তুমি কোচিং করছো। তো অনেকেই আবার এখন আমাদের প্রবণতা যে অনলাইনে কোচিং এর দিকে অনেকেই, তাই না, অনলাইন কোচিং এর দিকে অনেকেই ধর। তো এখানে যেহেতু তুমি অফলাইনে কোচিং এ করছো, তোমার কাছে কি মনে হয় অনলাইনে আসলে আর অফলাইন কোচিং এর মধ্যে দুইটা, যেহেতু তুমি অফলাইনে করছো, তাই না, তুমি অফলাইনে করে তুমি ভালো করছো, আচ্ছা, তোমার কি কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে, বা তোমার কোনো ফ্রেন্ড সার্কেল এরকম কেউ আছে, বা তোমার দেখা যে অনলাইনে শুধু করছে বা অনলাইনে করে অনেকটা ভালো করতে পারছে, এরকম কিছু, মানে বাস্তবিক ক্ষেত্রে রিয়েল? অনলাইনে পরেও ভালো করা সম্ভব, সেটা যদি নিজের মধ্যে চেষ্টা থাকে। চেষ্টাতেই আসলে মূল। অনেকে প্রাইভেট ছাড়া হয়তো বা কোচিং ছাড়াও ভালো করতে পারে। এই ক্ষেত্রে প্রাইভেট বা অনলাইন অফলাইন এগুলো কোনো মূল এগুলো বিবেচনা করা যাবে না, নিজে নিজে পড়াটাই মূল। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো, আসলে তোমার পড়াশোনার প্রতি আসলে তোমার একটা থাকা লাগবে, তাই না? অবশ্যই তোমার একটা আগ্রহ থাকতে হবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যা ব্যাটার না। তো এই তো মোটামুটি তোমার তোমার যারা জুনিয়র আছে তাদের জন্য তোমার মোটামুটি অ্যাডভাইস ছিল ওর পক্ষ থেকে, যে তোমরা এইভাবে ইনশাল্লাহ আগাও। সো অবশ্যই তুমি ওর থেকে এবং আমার আরো তুমি ভালো করতে পারবা, তাই না? সো তো তুমি ওদের থেকে এবং অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ, এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক, সেটাই। তো আমি শেষের দিকে চলে আসতেছি, এবং তোমার বিষয়ে আমি যেহেতু তোমার অনেক কাছ থেকে দেখছি, তো তোমার বিষয়ে কিছু অ্যাড করি এবং তোমাদের জন্য কিছু অ্যাড করি। সেটা হচ্ছে যে পড়াশোনা কিন্তু তোমার মানে ওর বিষয়ে যেটা আমরা খেয়াল করছি, সেটা হচ্ছে যে ওর মধ্যে একটা প্যাশন ছিল পড়াশোনার প্রতি, তাই না? আমি বলি, তো ওর কিন্তু পড়াশোনার প্রতি অনেকটা প্যাশন ছিল। তো কিরকম প্যাশন, আমি যে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। তো এটা তোমার হয়তো মনে আছে, সকলেই মনে থাকার কথা তোমার। তো আমার মনে আছে, সেটা হচ্ছে তুমি একদিন ম্যাথ করা স্টার্ট করছো সকালে, ম্যাথ করতে 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 তোমার পরীক্ষার টাইম 9টায় না কটা ছিল? 9টায়। তুমি ম্যাথ করতে করতে ওদের টাইম কোন দিক চলে গেছে ওর খেয়াল নাই, কিন্তু ম্যাথের মধ্যে এমনটাই মগ্ন, এতটাই কনসেন্ট্রেশন দিছে যে টাইম কয়টা হয়েছিল তোমার তখন? কয়টা বেজে গেছিল তখন? বেজে গেছিল প্রায় 9টা 3 বেজে গেছিল। 9টা 3, পরীক্ষা 9টায়, 9টা 3। আর ওর স্কুলে যাইতে লাগে কয় মিনিট? মিনিমাম 20 মিনিট। রিক্সাতে গেছিলাম 15 মিনিট লাগছে। ওকে, 15 মিনিট। তার মানে অলরেডি ও কি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, আর ওর 15 মিনিট যেতে লাগবে। তার মানে তুমি সবকিছু মিলে তোমার 20 মিনিট লেট হয়েছিল, এরকমই না? সো দেখো, ওর মধ্যে কিন্তু পড়াশোনার প্রতি একটা প্যাশন ছিল, সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক, ওর মধ্যে পড়াশোনা কেন্দ্রিক ছিল ওর লাইফটা আসলে। এবং তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি পড়াশোনাটাকে ভালো লাগাইতে পারো, ওর মধ্যে কিন্তু পড়াশোনাটার ভালো লাগার জিনিস, তাই না? পড়াশোনা কিন্তু আমি যেটা রিয়েলাইজ করছি এবং খুব কাছে থেকে রিয়েলাইজ করছি, আমরা কিন্তু পড়াশোনাটা ওর ভালো লাগার জিনিস ছিল, সো ওর কিন্তু ভালো লাগাই ছিল।
তুমি যে কোনো একটা বিষয়ে যদি ভালো লাগাইতে পারো, এটা তোমার ভালো করতে পারবা। সো আমি তোমাদের জন্য এটাই বলবো যে তুমি পড়াশোনাটাকে ভালো লাগানোর চেষ্টা করো। ভালো লাগানোর চেষ্টা করলে তুমি দেখো প্যাশন তৈরি হইতেছে পড়াশোনার প্রতি। আমাদের প্যাশন তৈরি হয় পড়াশোনার প্রতি, দেখবা তোমার পড়াশোনা করতে ভালো লাগতেছে, তোমার বিভিন্ন প্রবলেম সলভ করতে ভালো লাগতেছে, আলটিমেটলি তুমি ভালো জায়গায় যাইতেছো। তো আমি সিয়াম তোমার কাছ থেকে এটাই দেখছি আসলে খুবই কাছে থেকে, যে তুমি তোমার মধ্যে প্যাশন ছিল, পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল। আরেকটা জিনিস, পড়াশোনা কিন্তু তোমার নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে, এমন না যে তোমার কেউ ধরে বা যাই হোক, এভাবে হয় না। সো ও কিন্তু নিজ দায়িত্ব নিয়ে পড়াশোনাটা করছো, সো এটা আমি খেয়াল করছি। সো তোমার কাছ থেকে এটা জিনিস খেয়াল করছি। ওকে, তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সো মোটামুটি আমরা তোমার স্টোরি জানলাম, তোমার এসএসসি মানে জার্নি পর্যন্ত জানলাম, অ্যাডমিশন জার্নি পর্যন্ত জানলাম। এখন আমাদের আরেকটার দিকে যাওয়া। তো তোমার নেক্সট স্টেজ যেটা তোমার কলেজ লাইফ, তারপরে তোমার ভবিষ্যতের দিকে যদি আমি জিজ্ঞাসা করি, তোমরা এখন কলেজে আসছো, তারপরে তোমার ইচ্ছা কোন দিকে যাওয়ার, বা কোন ইউনিভার্সিটি বা কোথায় পড়াশোনার এখন বর্তমানে তোমার স্বপ্ন দেখতেছো। একটা জিনিস, ওর কিন্তু আমাদের সবার, শুধু ও না, সবারই কিন্তু একটা ড্রিম থাকা উচিত। ড্রিম ছিল বিদায় আজ এই পর্যন্ত, এবং ড্রিম আছে বিদায় ইনশাল্লাহ নেক্সট। তো আমরা আজকে আমরা অ্যাচিভার স্টোরিতে আমরা ওর ড্রিম জানবো ইনশাল্লাহ। একটা সময় পরে আবার আমরা হয়তো বা হাজির হব, ওর ড্রিম যেদিন ফুলফিল হবে এই ড্রিমটা। তো সিয়াম, ইনশাল্লাহ, তো তোমার নেক্সট ড্রিম বিষয়? আমার নেক্সট ড্রিম ইনশাল্লাহ কলেজে ভালো করার। আমি এইচএসসি 27 ব্যাচ, আর কলেজ এডমিশনের যেহেতু আমাদের হবে, তাই ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার ইচ্ছা আছে। আর ইউনিভার্সিটির কথা বলতে, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য বুয়েটে ইচ্ছা আছে। আর দোয়া করবেন আপনারা সবাই, আপনাদের দোয়ার মাধ্যমে যাতে আমি পেতে পারি। আর পরিশ্রম আমার তো নিজেরই। ওকে, সবাই তোমার জন্য দোয়া করি সিয়াম। তোমার ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে তুমি এইভাবে ধরে রাখো 9-10 যেভাবে ধরে রাখছিলা, ইনশাল্লাহ আর 2টা বছর ধরে রাখো, তোমার জন্য অবশ্যই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং প্রতিযোগিতা থাকবেই, তোমাকে ফাইট করে আগাইতে হবে। ওকে, তো এবং সর্বশেষের দিকে, তো আমি তোমার এই রেজাল্ট, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তারপরে তোমার স্কুল, তোমার কোচিং, তোমার স্কুলের শিক্ষক, কোচিং এর শিক্ষক, সব কিছু মিলে, সো তাদেরও তো কিছুটা অবশ্যই অবদান আছে এই ক্ষেত্রে, অবশ্যই। সো আমি তোমার এখন তাদের সবার প্রতি, তোমার বাবা মা থেকে শুরু করে সবার প্রতি, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে তুমি তাদের প্রতি যদি কিছু বলো, এবং তাদের কাছে একটু দোয়া চেয়ে নাও ইনশাল্লাহ, তোমার জন্য ফিউচার লাইফে তাদের দোয়া নিয়ে তুমি যেন আগাইতে পারো ইনশাল্লাহ। আর প্রথমে যদি ফ্যামিলির কথা বলতে চাই, ফ্যামিলির সাপোর্টটা অবশ্যই অনেক বেশি ছিল। সব দিক থেকে তারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে। বলতে গেলে সব দিক থেকে কোনো কমতি ছিল না তাদের চেষ্টা আমার প্রতি। আর যদি স্কুলের দিক থেকে বলি, টাঙ্গাইলের যতগুলো স্কুল রয়েছে বলতে পারি আমি গর্ব করে আমার স্কুলে শ্রেষ্ঠ বা সেরা, কারণ তারা আমাকে সেরকমটাই দিয়েছে। আর কোচিং বা প্রাইভেটের স্যারগুলো যারা ছিল, তাদের প্রতি আমার শুভকামনা বা ধন্যবাদ রইল। তাদের চেষ্টার কারণে আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আর তাদের দোয়ার মাধ্যমে আমি আরো হয়তো ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তো সিয়াম, তোমার তো সামনেই চলে যাবা ইনশাল্লাহ। সো ওর জন্য সবাই দোয়া করবেন, বা যারা ছোট আছে ওর জন্য সবাই দোয়া করবা, এবং যেন ভবিষ্যতে ওর যে স্বপ্ন পূরণ হোক, এবং ইনশাল্লাহ আমরা আবার যেন সবার মাঝে আসতে পারি। এখন তারপরে যেন তুমি তোমার নেক্সট জুনিয়র যারা কলেজ ব্যাচ থাকবে, তাদের জন্য তুমি কিছু বলতে পারো। সো তোমার জন্য দোয়া রইলো সবসময়, এবং তুমি ভালো করো সবসময়। এবং আরেকটা বিষয় আমরা তোমাদেরকে বলে রাখি, সো সাকসেস বা অ্যাচিভনেস, এটা ছোটও আছে অ্যাচিভনেস, ছোট বড় সব ধরনের কিন্তু অ্যাচিভনেস। আমরা আসলে খুব বড় করে দেখবো না কোনো অ্যাচিভনেসই, আবার কোনো অ্যাচিভনেস ছোট করে দেখবো না। সো আমরা যেটা মনে করি যে অ্যাচিভনেস হয়তো ছোট বড়, সো তোমরা যেটাই অর্জন করো সেটাই তোমার কাছে বা আমাদের কাছে সবার কাছেই একটা অ্যাচিভনেস। সো আমরা কোনো অ্যাচিভনেস ছোট হিসাবে দেখি না, আবার বড় হিসাবে দেখি না, কিন্তু আমরা নর্মালি বলি যে ছোট অ্যাচিভনেস বড় না। সো অ্যাচিভনেস মানে অ্যাচিভনেস। তো তোমার যে অ্যাচিভনেস, সেটা আমরা অ্যাচিভনেস বলবো। অনেকেই আছে আমরা এরকম স্টুডেন্ট আমরা অনেকেই দেখি, সো ওরা অনেক অল্প সময়ে এবং শেষ মুহূর্তে আইসা ফেল থেকে ওরা পাস করে আসে, এটাও কিন্তু অ্যাচিভনেস, এটা অ্যাচিভনেস। সো এটা কিন্তু আমি অনেক বড় অ্যাচিভনেস হিসাবে দেখি। তো ওরা কিন্তু ফেল করা স্টুডেন্ট, হ্যাঁ, পাস করে যায়, একদম খাদের কিনারা থেকে পার হয়ে যায়, এটাও অ্যাচিভনেস। সো আমরা সাকসেস বা অ্যাচিভনেস আমরা আসলে নটরডেমরেই বুঝি, তারপর স্কোরে বুঝি, হ্যাঁ এটাও অ্যাচিভনেস। সো আমরা একটু সাপোর্ট দিব আমাদের এইবার। সো আমার মেসেজটা এরকম যে এইবার এসএসসি রেজাল্ট খুবই বিপর্যয়কর ছিল, তাই না, অনেক ফেল আসছে। সো আমরা এই কথাগুলো আসলে গার্জেন এবং অভিভাবকদের জন্য
আপনার ছেলে মেয়ে বা আমাদের স্টুডেন্ট যারা, তো তোমরা যাই রেজাল্টই করো, হ্যাঁ, ওটা কিন্তু তুমি কিন্তু অর্জন করছো, এটা কিন্তু তোমার কেউ লিখে দেয় নাই, কেউ অর্জন করতে মানে করে দেয় নাই। তোমার রেজাল্ট যেটাই হোক, সেটা তোমার প্লাস হোক, মাইনাস হোক, এমনকি ফেল হোক, যেটাই হোক, তো তোমরা এটাকে তোমরা এরকম ভাবে দেখা কোনো সুযোগ নাই যে আসলে কি করলাম বা এটা কি হলো শেষ, না, এরকম না। তো তোমরা যেটাই রেজাল্ট করবা, এটা তুমি নিজ দায়িত্ব, তোমার গর্ব করা উচিত বা তোমার একটা প্রাউড ফিল করা উচিত, যেটা হচ্ছে সেটাই। তো আশেপাশের কোনো কিছু কান দেওয়ার উচিত না, দেওয়ার দরকার নাই। তো তোমরা যে রেজাল্টে আসছো, তোমরা যে কলেজে আসছো, অনেকেই আসছো ফেল করছো, মানে আবার দিবা, 26-এ দিবা। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমরা তোমাদের লাইফের দিকে আগে যাও। তো এটাই। তো আমাদের প্যাশনেট ইউনিভার্স থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং স্পেশালি সিয়ামকে অবশ্যই ধন্যবাদ, তাই না? তো তুমি আরো ভালো করো, এবং তোমার এই সময়, এবং আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করতেছি যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো, আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে স্বপ্নগুলো পূরণ করবা। এবং আচ্ছা সিয়াম, তুমি বিদায় নিয়ে নাও, আমি ওকে বিদায় নিয়ে নেই, আলহামদুলিল্লাহ, আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম। তো তুমি বাকিটা তুমি শেষ করে বিদায় নিয়ে নাও সবার কাছ থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হয়তো আবার কখনো এই চ্যানেলেই দেখা হবে। সবার কাছে দোয়া প্রার্থী, আপনাদের জন্য রয়েছে শুভকামনা। আসসালামু আলাইকুম।